বাংলাদেশে 111 কে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন, আশীর্বাদ না অভিশাপ, কোনটা? দেখুন, আশীর্বাদ বা অভিশাপ ওভাবে স্ট্রেইট আমি কোনো কথা আপনি তো স্ট্রেট বলেন, স্ট্রেট কথা বলতে ভালোবাসেন। না না, মানে আমার প্রোগ্রামের নাম হচ্ছে স্ট্রেট ডায়ালগ। রাজনীতিতে আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট না, গ্রে এরিয়াটাই সবচেয়ে বেশি, ঘুরে পিছিয়ে কথা বলতে হয় না, নট নেসেসারিলি। তবে 111টা তো অফকোর্স ডেমোক্রেসির জন্য খুবই খারাপ। এই ধরনের 111 বা মার্শাল ল বা আর্মি ব্যাকড গভর্নমেন্ট যে কোনো ডেমোক্রেসির জন্যই খারাপ। আর আমরা যেহেতু ডেমোক্রেসি স্টার্টই হয়েছে 91 থেকে বলতে পারেন আপনি, সেহেতু এই ধরনের একটা সিচুয়েশন আমাদের দেশকে অনেক পিছিয়ে নিয়ে যায়, অনেক 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 পেছনের দিকে নিয়ে যায়। তো এই কারণে আমি বলবো কখনোই আর্মি ব্যাকড কোনো কিছুই, ক্ষমতা জনগণ ভোট দিবে, যার হাতে থাকবে সেই করবে, এবং জনগণের তো এই সময় আছেই, আবার সময় মতো ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। What's the difference between army-backed government and a democratic government? What is the difference in Bangladesh? Tell me. Army-backed government, when you say army-backed government, it means that there is no accountability, of course. Army would do anything and everything. Whatever the political government, democratic government, democratic, they have any accountability? At least at the end of the day, there is a possibility or chance they have to face the election after 5 years. After 5 years, and আরেকটা ব্যাপার হলো আর্মিতে যেটা থাকে আপনার মিডিয়ার যে ব্যাপারটা থাকে, আর্মি ব্যাকড গভর্নমেন্ট দেখা যায় যে মিডিয়াকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করে, বাট ডেমোক্রেসিতে সেটা খুব একটা কাজে দেয় না। আমাদের ট্রাস্ট মি, কোনো কিছু হোক না হোক ডেমোক্রেসিতে বাংলাদেশের মিডিয়া কিন্তু অনেক স্ট্রং, এবং মিডিয়ার ভূমিকা কিন্তু অনেক বেশি, এবং এই মিডিয়াকে কিন্তু যে কোনো সরকার, ইভেন ইফ উই স্টেপ ইনটু গভর্নমেন্ট টুমরো, উই আর ভেরি স্কেয়ার্ড যে কেউ থাকুক না থাকুক মিডিয়া কিন্তু আছে। সো কিছু হোক না হোক, বাই প্যাসেজ অফ টাইম মিডিয়া কিন্তু অনেক স্ট্রং বাংলাদেশে। কিভাবে মিডিয়া? আপনার 4 দলীয় ঐক্যজোট যখন ক্ষমতায় ছিল তখন 21 টিভি বন্ধ করেছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বন্ধ করে চ্যানেল 1। দেখুন, কেউ কোনো কিছু বন্ধ করতে গেলে বা বন্ধ করার কারণ করলেও আমরাও যদি কখনো চেষ্টা করি বন্ধ করব বা এই ধরনের কোনো এক্সিকিউটিভ অর্ডার যায়, অফকোর্স দিস আ হাইকোর্ট, আপনি যেতে পারবেন, ইউ ক্যান ফাইল আ রিট, এবং সেটা যদি আইনসম্মত না হয়ে থাকে ডেফিনেটলি আপনি আপনার রিলিফ তো পাবেনই। তো কোনোভাবে যে সরকারে থাকলে আমাদের মধ্যে যে একটু টাইরানি থাকে না, এই কথাটা সত্যি না, এটাই হিউম্যান নেচার, আমাদের মধ্যে টাইরানি থাকে, বাট সেটাকে ব্যালেন্স করার জন্য যে সেপারেশন অফ পাওয়ার যে উইংগুলি, জুডিশিয়ারি বা অন্যান্য জিনিসও তো একটাকে কমপ্লিমেন্ট করে, তো আমি শিওর ওখান থেকে বের হয়ে আসতে পারি। বা আপনি এখন নিউজ পেপারে দেখুন, আওয়ামী লীগের তো 270টা সিট, 260 সিটের মতো, বাট নিউজ পেপার প্রতিদিনই আওয়ামী লীগকে নিয়ে যেখানে খারাপ কাজ হচ্ছে সেগুলি লিখছে, অনেক কিছু কভার করতে পারছে না হয়তো, বাট there is no way you can stop them. লাল টেলিফোন তো বাজে রাতের অন্ধকারে, না ওটা তো বাজবেই, কিন্তু বাজাতে কতখানি মিডিয়া বাজে সেটা ম্যাটার করে। You can always certainly have phone calls telling you to do this, not to do this or do that, কিন্তু কতখানি শুনে না, আমার মনে হয় যে খুব, ওই যে বললাম না গ্রে এরিয়া, ওই গ্রে এরিয়ার মধ্যে সাংবাদিকরা থেকে ভালোই কাজ করে যায়। সো দ্যাট ইজ আ গুড নিউজ আমাদের জন্য ডেমোক্রেসিতে। বাংলাদেশে শেয়ার কেলেঙ্কারি সবচেয়ে আলোচিত বিষয়, এবং আপনি এ বিষয়ে একটি জোরালো বক্তব্য রেখেছিলেন আপনি হাউস অফ পার্লামেন্টে। জি, আমরা সেটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ টেলিভিশনে দেখেছে, বিটিভিতে দেখেছে, বহির্বিশ্বে অনেকে ইউটিউবে দেখেছে, এবং আমরা আজকে দেখি, আপনাকে দেখি। আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি যে বক্তব্যটি ধারণ করা হয়েছিল সেই বক্তব্যটি আপনারা একটু আমার দর্শকদেরকে একটু দেখিয়ে দেন প্লিজ। One speaker, আমার যদি বিয়ে অ্যাকাউন্ট থাকে, if I have a বিয়ে অ্যাকাউন্ট, naturally my mother, my sister, my friend সবাই আমার উপরে ডিপেন্ডেন্ট থাকে। এক বিয়ে অ্যাকাউন্ট দিয়ে 5 জন 6 জন 10 জন কাজ করে। আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই, সারা পৃথিবীতে মন্দা। এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে। এটা কি কোনো অপরাধ? 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। আজ থেকে 1 বছর আগে এইখানে দাঁড়িয়ে বললাম এয়ারটেলের কথা। এই এয়ারটেল 2000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি করে বাংলাদেশকে 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দেয়নি। সারা বাংলাদেশ যখন বিদ্যুতের জন্য পাগল, এক আরবিতে 2,80,000 অ্যাপ্লিকেশন আছে বিদ্যুতের, 5 লক্ষ শুধু আছে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান বড় ছোট দালানের। 210টা টাওয়ারে
নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এই এয়ারটেলকে, কেন মাননীয় স্পিকার আমরা জানতে চাই। I want to urge the people of Bangladesh যে আপনারা এয়ারটেলকে প্রত্যাখ্যান করেন। আমরা চাই, আমরা দেখতে চাই যাতে বিদ্যুৎ আসুক। সংবিধান বলে ল ইজ ইকুয়াল, বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল। 111-এ দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিষ তেলে রাখা হয়েছে, কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কার্ভ করে যেতে পারে। ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্নড। 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্নড। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট উই আর কনসার্নড, উই আর লুকিং ইনটু দ্য ম্যাটার। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। একটা চেইন অফ কমান্ড থাকতে হবে। যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, এই দেশে কি হতে পারে? মান ইজ্জত কোথায় যায় আমাদের? ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে, মোরালিটি থাকতে হবে। মাননীয় স্পিকার, প্রথম আলোতে দেখলাম জোরালো বক্তব্য রেখেছেন আপনি মাননীয় সাংসদ। বাংলাদেশে আপনি এয়ারটেলের কথা বলেছেন। এয়ারটেল এটা কি বর্তমান গভর্নমেন্ট কি তাদেরকে ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়েছে? জি। তাদেরকে কেন তারা ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় এবং জনগণ কেন ইলেকট্রিসিটি পায় না? এটাই তো আমাদের প্রশ্ন ছিল যে এয়ারটেলের ব্যাপারটা। এয়ারটেল প্রথমেই যখন শেয়ার ট্রান্সফার করলো তখন কাগজে দেখেছিলাম প্রায় $300 মিলিয়ন মতো তারা শেয়ার কিনেছে, কিন্তু যখন তারা ডিক্লেয়ার করেছিল তারা $15 মিলিয়ন মতো ডিক্লেয়ার করলো। এখানে শেয়ার ট্রান্সফার হলে আমাদের নর্মাল নিয়ম একটা স্ট্যাম্প ডিউটি থাকে, স্ট্যাম্প ডিউটিটা প্রায় 5%-এর মতো। তো সেখানে আমরা হিসেব করেছিলাম প্রায় 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি আমাদের পাওয়া উচিত ছিল। তারা 5% বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়েছে, 5% দিয়েছে, বাট যেহেতু দে ডিক্লেয়ার্ড ইট ইন মাচ লেসার সাম, সেহেতু স্ট্যাম্প ডিউটি তো অনেক কম হয়ে গিয়েছে। আর সুতরাং সেখানে একটা বড় মিসঅ্যাপ ছিল। এটা আমি অনেক 1 বছর আগে দাঁড়িয়ে বলেছিলাম, কিন্তু আনফরচুনেটলি এই ব্যাপারে আপনি যদি আমার পুরো ভার্সনটা দেখতেন, ওখানে আমার বলা ছিল যে আমি 1 বছর আগে বলেছিলাম কিছুই হয়নি, এখনো কিছু হয়নি। আপনার এই প্রশ্নের আপনার যে সংসদে দাঁড়িয়ে যে আপনি বক্তব্য রাখলেন তার উত্তর কেউ দেয়নি? এখনো দেয়নি। এবং এই যে জোরালো বক্তব্য যার কথা আপনি বলছেন, যেটা আমি আজকে 14 মিনিট যে বক্তব্য দিলাম, একটা পয়েন্টের জবাব আওয়ামী লীগ থেকে কেউই পার্লামেন্টে দাঁড়িয়ে দেয়নি। কোনো কিছু না, শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে, না বিদ্যুৎ থেকে আরম্ভ করে, না ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে, কোনো কিছু বলেনি। ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে ডক্টর ইউনূস সাহেব জন কেরি বলছে উই আর কনসার্ন। না, এটা শুধু জন কেরি কেন, অ্যাকচুয়ালি আপনি যদি পুরোটা ফলো করেন ডক্টর ইউনূসের যেই কানেকশন, এটাকে তো আমরা অনেক বেটার ভাবে ইউজ করতে পারতাম, তাই না? যেহেতু অনেক দিন ধরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের গ্লোবালি এমন কোনো চ্যাম্পিয়ন বা এমন কোনো লিডার নেই যে 10 জনের সাথে 1-to-1 বেসিসে কথা বলতে পারে। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যেহেতু একজন নোবেল লরেট এবং সে বাংলাদেশের সম্পদ, তাকে যদি আমরা ব্যবহার করতাম আমাদের ফরেন কানেকশন বা সবকিছুর জন্য, আই থিঙ্ক উড হ্যাভ বিন মার্ভেলাস, ম্যাগনিফিসেন্ট। কিন্তু সেখানে জাস্ট সরকার, এটা আমার কথা না, আপনার বিবিসিতেই বলেছে, উইটনেস যে তারা মনে করছে যে ইট ইজ আ থ্রেট ডক্টর ইউনূস, এই দেশে যদি আবার একটা কোনো কিছু হয়, হিল বি পার্ট টু দ্যাট, অ্যান্ড এই কারণেই তাকে মেলাইন করার সব ধরনের চেষ্টা হচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বুঝেন না? না, এটা আসলে উনি কি বুঝেন না বুঝেন আমি সেটা বলছি না। অফকোর্স বুঝেন, শি ইজ ভেরি কোয়ালিফাইড, শি ইজ আ মিনিস্টার, কিন্তু কেন জানি মনে হচ্ছে ডক্টর ইউনূসের ব্যাপারে ডিপ্লোমেসিটা কাজে দিচ্ছে না, কিছুই কাজ করছে না। তার বুদ্ধিমত্তাটা বা যতখানি আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম ততখানি আমরা পাচ্ছি না। কারণ তিনি বলে যাচ্ছেন যে আমাদের দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বাট আমরা সচরাচরই দেখতে পাচ্ছি জন কেরি বলছেন বা ব্লেক আসলেন, আমার এই বক্তব্যের পর ব্লেক এসেছিলেন, উনি এসে বলে গেলেন যে দিস ইজ সামথিং উই ওয়ান্ট অ্যান অ্যামিকেবল সেটেলমেন্ট, বা আমরা চাই ইউনূসকে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বিকজ ইউনূস তো আর বাংলাদেশের সম্পদ নেই, ইউনূস এখন গোটা পৃথিবীর সম্পদ। আপনি কি মনে করেন? কি ব্যাপারে বলুন তো? ডক্টর ইউনূস সাহেব পৃথিবীর সম্পদ?
না, আমি সম্পদ ইয়েস অর নো ওই ব্যাপারে আমি বলবো না। আমি বলবো যে ডক্টর ইউনূসের এই মাইক্রো ফাইন্যান্স, আই উইল নট গো ইনটু দ্য ডিটেল যে মাইক্রো ফাইন্যান্স কি সাকসেসফুল না, তবে দিস মাইক্রো ফাইন্যান্স হ্যাজ বিন অ্যাডপ্টেড বাই মেনি, অনেক বিশ্বের অনেক দেশ এটাকে নিয়ে নিয়েছে। তো এখন আসলে মাইক্রো ফাইন্যান্স বাংলাদেশে কতখানি কাজ করেছে বা ওই সব দেশে কতখানি কাজ করবে সেটা সময় বলে দিবে। বাট অ্যাট দ্য মোমেন্ট যখন এগুলি নিয়ে নিয়েছে পৃথিবী, সেই মুহূর্তে যদি এই বাংলাদেশেই আমরা ডক্টর ইউনূসকে এই লেভেল অপমান করি, তাহলে ওই দেশগুলোর রেসপেক্টটা অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। এই কারণেই আমার মনে হয় যে সারা পৃথিবী ডক্টর ইউনূসের ব্যাপারে এরকম ভাবে কনসার্ন হয়ে গিয়েছে, বিকজ ইট ইজ এ থিওরি। এটা তো আগের মতো নেই। ওনার থিওরি বাংলাদেশে কাজ করেছে, হি হ্যাড দ্য ক্যাপাসিটি যে বহির্বিশ্বে যে ওনার থিওরি উনি মানুষের কাছে দিয়েছেন, এবং সেখানকার হোয়াইট কলার যারা দিয়েছেন বড় বড় হেজমনি, তারা মনে করেছেন যে আচ্ছা দিস ইজ ওয়ার্থ টেকিং আ গো, অ্যান্ড অফকোর্স তারা বিভিন্ন জায়গায় অ্যাডপ্ট করেছে। আমার মনে হচ্ছে নাহলে ওয়াই উড হিলারি ক্লিন্টন থেকে আরম্ভ করে সারা বহির্বিশ্ব সবাই এই জিনিসটা ত্যাগ করবে? তো কাউকে দেখেন, কাউকে ইজ্জত দেওয়া তো কঠিন কোনো কাজ না। আর সরকার তো এখানে মানে সরকার তো কোনো কিছু করে নাই। ইউনূস সাহেব উনি নিজে গিয়েছেন কোর্টে, সরকার যায়নি। উনি ওনার বয়স 65 এর উপরে, 65 এর উপরে চলে গেলে তো মানে অবসরে যেতে হয় নাকি? না, আমি আপনার কোনো কথাতেই দ্বিমত পোষণ করব না। আসলেই যদি ইউনূস সাহেবের এটা চলতো যে গভর্নমেন্টে যে উনার 65 বা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টে যা যা আছে এই বয়সে ওনার যাওয়ার কথা ছিল, আমার কিন্তু তেমন কোনো দুঃখ থাকতো না। কিন্তু যখন প্রধানমন্ত্রী কমেন্ট করে যে উনি রক্তচোষা বা তারপর হানিফ সাহেব কমেন্ট করে, তারপর ন্যাচারালি প্রধানমন্ত্রী কমেন্ট করলে আশেপাশে আরো অনেকে যখন পলিটিক্যালি কমেন্ট করা আরম্ভ করে, মানে আমি নাম নিয়ে শেষ করতে পারবো না, আপনি ঢাকার পত্রিকা পড়লে দেখবেন কেউ না কেউ, কামরুল থেকে আরম্ভ করে, কামরুল সাহেব থেকে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব, ওনার থেকে আরম্ভ করে সিনিয়র পর্যন্ত, যার যখন সুযোগ পেলে ইউনূসকে একটা বলে দিল, বিকজ ওই যে প্রধানমন্ত্রী বলেছেন, সুতরাং ইউনূস একটা বক্তৃতার পার্ট হয়ে গিয়েছে, ইউনূস কেউ এটা কেউ ওইটা কেউ ওইটা, এতে করে ন্যাচারালি আপনার যেখানে অ্যাটর্নি জেনারেল বলে দেয়, অ্যাটর্নি জেনারেল যেখানে নিজে প্রেস কনফারেন্স করে বলে যে ইউনূসের মামলার দিন যে নোবেল যদি কারো পাওয়ার দরকার থাকতো সেটা পাবে কে? তাহলে আপনি চিন্তা করেন, অফকোর্স বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী নোবেল পায় বা অন্য কেউ নোবেল পায় আমরা খুশি, কোনো অসুবিধা নেই, আরেকটা নোবেল আসবে। কিন্তু অ্যাটর্নি জেনারেল যদি ঠিক করে নোবেল কে পাবে কে পাবে না, তাহলে সেটা হাস্যকর না? তো আমার কথাটা হলো, এই কথাগুলো বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ বা প্রধানমন্ত্রী বা যারা যারা মন্ত্রিসভা বা আওয়ামী লীগের অনেক ইনফ্লুয়েন্স লোকরা যখন এই ধরনের কমেন্ট করে, তখন ন্যাচারালি কোয়েশ্চেন চলে আসে যে কতখানি জাস্টিস ইউনূস পাচ্ছে বা ইউনূস পাচ্ছে না। সো দের ইজ এ ম্যালাফাইডে আদার দেন দ্যাট, যে না ইউনূসকে একটা শিক্ষা দিয়ে দিতে হবে। এটাই আমার কথা ছিল, আর কিছুই না। ইউনূস সাহেব আপনি কি বলতে চাচ্ছেন যে বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার? অফকোর্স, এটা আমি কেন বলবো? এটা তো সারা বহির্বিশ্ব বলছে। এটা আমি কেন বলবো? এটা সারা বহির্বিশ্ব বলছে যে ইউনূস সাহেবের বিরুদ্ধে এই গভর্নমেন্টের একটা বড় ধরনের অ্যালার্জি আছে, এবং সেটা তো প্রমাণিত হয়ে গিয়েছে সব ক্ষেত্রে। বেশি প্রমাণিত হচ্ছে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য। অ্যাটর্নি জেনারেলের বক্তব্যটা কিন্তু হানিফ সাহেব কি বললো বা কামরুল সাহেব কি বললো এটার চেয়ে বেশি কিন্তু অনেক বেশি ড্যামেজিং, বিকজ অ্যাটর্নি জেনারেল ইন এক্সিকিউশন অফ হিজ পাবলিক অফিস, মানে অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় উনি বলে দিচ্ছেন ওই ট্রায়ালে, আরে বাবা হাইকোর্টের ট্রায়ালে আপনি বলবেন হোয়াট ইজ দ্য আউটকাম অফ দ্য কেস, আপনি বলবেন ভাই এটা হয়েছে, ইউনূস সাহেব এটা বলেছে, আমার এটা হচ্ছে। যেখানে আপনি নিজে ওভার গ্র্যাটিটিউডলি আপনি বলছেন, এটা তো ডেফিনেটলি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। মাননীয় সংসদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি লাইনে কে আছেন, একটু কলার চলে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি লাল মিয়া কইরাম। জি খোকা, কইতুনি মাত্র আপনি? লন্ডন থেকে। লন্ডন থেকে। বাংলা সাবটাইটেল লাগি পাঠিয়েছিলাম কিন্তু পাইছি না। জি, বাংলা সাবটাইটেল লগে পাঠিয়েছিলাম পাইছি না। আচ্ছা, এখন পাঠওয়ালে মাতামছিলাম। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি শহীদ বলছি ইলফোর থেকে। জি বলেন। আমি এই যে আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, ছোটবেলা থেকে জড়িত ছিলাম না। তা এই যে পার্থ ভাই, জি
মানে বর্তমানে আমাদের বাংলাদেশের রাজনীতিতে ইয়াং জেনারেশন চাচ্ছে। তো এই পার্থ ভাই শুধু ইয়াং না, উনি বাড়তি ইয়ং, ওনার কথা এবং উনি যে আমি আগে তৃতীয় মাত্রায় কিছু শুনেছি, আর আজকে যে উনি সংসদে একটা বক্তব্য দিচ্ছেন আপনি দেখালেন, জি, যে ওনার মতো উনি যেন উনি যে কথা বলতেছেন যে আমি মানে অন্যরা ওই নেত্রীকে খুশি করার জন্য, ওনার বসকে খুশি করার জন্য বক্তব্য দেয়, আর উনি কখনো দিচ্ছেন না। আমি আমার চোখে ধরা পড়ে না এখনো, যদি আমি কোনো রাজনীতিবিদ না, রাজনীতি নিয়ে আমি রিসার্চও করি না, তথাপি এটির বাহিরে কেউ নাই, ওর মধ্যে আমি পড়ি। তবে ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি আমি, যে উনি যে প্রতিটা ক্ষেত্রেই এরকম বক্তব্য দিয়ে যান, উনি যদি কোনো সময় ক্ষমতায় আসেন, বাংলাদেশের ওনার পার্টি দল যদি ক্ষমতায় আসেন, ইনশাআল্লাহ উনি যেন এই ধরনের বক্তব্যই চালায় যান। আপনার কি ধারণা উনি পারবেন ওইসব বক্তব্য চালিয়ে যেতে? উনি আবার থিয়াং না, উনি বাথিয়াং। তো ওনার জন্য ওনাকে আমি ওনার জন্য আমার যতটুকু দোয়া, আমি ওনার জন্য দোয়া করি উনি এই ধরনের বক্তব্য দিয়ে যান, এবং উনি ওনার উপরস্থ যে ইয়েস 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 যারা বলেন, এই ধরনের ইয়েস যেন না বলেন। এবং ওনাকে তৃতীয় মাত্রার সঠিক এখন আমি মনে করতে পারছি না, উনিও আমার শ্রদ্ধার লোক, যিনি তৃতীয় মাত্রা উপস্থাপক, ওনাকে বলছিলেন একজন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং বর্তমানে এমপি ক্ষমতাসীন দলের, যে নামটা বলছিলেন না প্রথম, তারপরে যখন ওনাকে বললেন যে আপনি কি ভয়ে নামটা বলতেছেন না, বলে যে কেন ভয়ে বলবো না, ওনার নাম এইটা, এবং উনি কোন আলাউদ্দিনের চেরাক পেলেন, এত টাকা উনি উপার্জন করলেন, উনি ভয়ভীতি, উনি যেন এই কোনো সময় এই ধরনের ভয় না পান। ওনার মতো আর বেশি লাগবে না, অল্প কয়েকজন নেতা যদি বাংলাদেশে আবিষ্কার হয়, তৈরি হয়, তাহলে আমাদের বাংলাদেশ যথেষ্ট ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আমি ছোটবেলা থেকে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে জড়িত। আমি বাংলাদেশ ঢাকা সাবান লিউ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। আমি লিউ ক্লাব মিন বাই লিডারশিপ এক্সপিরিয়েন্স অপরচুনিটি, LEO। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না। আমি বাংলাদেশে আমার দল নিয়ে, আমার সাথীদেরকে নিয়ে যখন বাংলাদেশে সাভারে গ্যাস আসলো, আমি গ্যাসের চুলা ফ্রি স্টুডেন্টকে নিয়ে পরিষ্কার করতাম, এবং আমি ওনাদেরকে যারা গ্যাস ব্যবহার করে গ্যাস জনিত কারণে না হয় ওইগুলির জন্য যারা গৃহস্থী কাজ করতেন গৃহিণীদেরকে সতর্ক করতাম। তবে ওনার কয়েকটা বক্তব্যে, পার্থ ভাইয়ের কয়েকটা বক্তব্যে আমি অ্যাস্টনের যে বাংলাদেশের মধ্যে এই ধরনের লোক আছে, আর উনি কেন আবার আজকে একটু ছাপায় গেছেন যে ডক্টর ইউনূসের ব্যাপারে, যে ডক্টর যে ব্যক্তি বা ব্যক্তি তাই বলো, কোন বক্তব্যই কারো দুর্নাম ছাড়া শেষ করতে পারে না, তাহলে ডক্টর ইউনূসের ব্যাপারে শেষ করতে পারবে না। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কলার, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমরা এখানে গ্রুপ স্টুডেন্ট, আমরা বসে প্রোগ্রামটা দেখতেছি। আমরা ভাইয়ার সাথে একটু কথা বলতে চাই। জি জি বলুন, উনি শুনছেন আপনার সাথে কথা বলুন। ভাইয়া, আমরা কিছুদিন আগে পার্লামেন্টে, আমরা তো দেখি না সচরাচর, ফেসবুকে পার্লামেন্টে ওনার বক্তব্যটা আমরা দেখেছি। তো আবার পরে তৃতীয় মাত্রায়ও আমরা ওনার কথাবার্তা, ওনার তৃতীয় মাত্রা প্রোগ্রামটা বেসিক্যালি যেহেতু উনি ছিলেন, এবং আমাদের ছিল যে উনি ওখানকার পার্লামেন্টে বক্তব্য সম্পর্কে তৃতীয় মাত্রায় ওনাকে কিভাবে ডিফেন্ড করা হয় এটা দেখার জন্য, তো আমরা সেটাও দেখেছি। তো যেটা হচ্ছে যে ভাইয়া যেভাবে বক্তব্য দিয়েছেন সেভাবে আমরা সেটাকে অনেকে এপ্রিসিয়েট করি। আমরা আসলে চাচ্ছি যে আমাদের যারা সিনিয়র, যারা ইয়াং জেনারেশনের যারা পলিটিশিয়ান, তারা তাদের থিঙ্কিং নিয়ে এভাবে কাম আউট করবে। সো আমরা উই উইল বি অলওয়েজ ফর দেয়ার। এখন ভাই আমরা যখন এখান থেকে বসে চিন্তা করি যে আমরা এখান থেকে ইউনিভার্সিটিতে পড়ে দেশে যাব, তো আমাদের সামনে আসলে পার্সপেক্টিভ কি, আমরা কি জন্য দেশে যাব।
মানে যখন দেখি যে আমাদের খবরে আমাদের নেতারা মানে আমাদের নেতাদের যে ধরনের মস্তিষ্ক থেকে ওনারা কথা বলেন, তখন আসলে ভরসা পায় না যে এইসব লোকজনের নেতৃত্বের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো যখন ভাইয়ার কথাগুলো শোনার পরে মানে একটা হোপ আসছে যে মানে না মানে সামওয়ান উইল বি দেয়ার, যে তারা আমাদের জন্য তারা আসলে আসতেছে, আগে আসতেছে। আমাদের এখানে আমরা এখানে অনেকজনই বসে কথা বলছি, আমাদের প্রত্যেকেরই মতামত এটা যে উনি কিংবা ইন ফিউচার আমরা দেখছি যে মাহেবী চৌধুরী এসেছিলেন, উনি কেন চলে গেছেন আমরা জানি না, মানে আমার আশা থাকবে যে উনি যেন চলে না যান আর কি। সো আমার এটাই আশা। তো ভাইয়ার অধীনে বক্তব্য সম্পর্কে আমার একটা ইয়ে ছিল, একটা কথা বলার ছিল যে ভাইয়া এয়ারটেল নিয়ে কথা বলছেন উনি সংসদে এয়ারটেল নিয়ে উনি যেভাবে কথা বলছেন আসলে আমাদের এখানকার যারা আমরা আছি আমাদের মনে হয় আমরা যখন ওনার বক্তব্যটা নিয়ে পড়া বা বাসায় আলোচনা করছি যে উনি ভাবে বলছেন, আমাদের কাছে মনে হয় না যে উনি আসলে বাস্তবতার পার্সপেক্টিভ থেকে কথা বলছেন। কারণ আমাদের দেশে এই ধরনের ইনভেস্টমেন্টের অনেক দরকার, মানে আমরা যারা আসলে দেশে যেতে চাই আমাদের সবার জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট দরকার। এই ধরনের যদি ওনাদের পজিটিভ থিঙ্কিং থেকে এরকম কোনো কোম্পানি আমাদের দেশে ফর্মআউট করেন তাহলে তো যথেষ্ট এপ্রিসিয়েবল। বাট যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে ততদিন পর্যন্ত এইসব কোম্পানিগুলি আসলে আমাদের দেশের জন্য কলার আপনাকে আমি বলি আপনাকে, আপনি ওনার এয়ারটেলের ব্যাপারে যে উনি যে বক্তব্য রেখেছেন আপনি কোন জায়গায় আপনি ডিফার করেন সেটা বলেন আপনি। হ্যালো কলা, কি লাইনে আছেন? জি ভাইয়া। আপনি কোন জায়গাটা? উনি বলছেন যে 15% ট্যাক্স দেওয়ার কথা ছিল, 5%। ওরা দিচ্ছে 5%। আমি বলবো, জবাব দিয়ে দিব আমি। আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি বলি, আপনি মাহি ভাইয়ের কথা বললেন, মাহি ভাই ইজ নট আউট অফ পলিটিক্স। মাহি ভাই এখন অফকোর্স সে মেম্বার অফ পার্লামেন্ট না, তাই হয়তো আপনি অত ফ্রিকোয়েন্টলি দেখতে পাচ্ছেন না। অফকোর্স সে আসবে। আরেকটা কথা হলো যে আপনারা ভবিষ্যতে দেশে যাবেন, কি করবেন, ইটস নট হোয়াট দ্য কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইটস হোয়াট উই ক্যান ডু ফর দ্য কান্ট্রি। এটা আনফর্চুনেট যে আমাদের আগের প্রজন্ম ডেফিনেটলি ওরকম একটা প্ল্যাটফর্ম করতে পারেনি ফর ডিফারেন্ট রিজন, যার কারণে আপনারা আজকে দেশে যেতে পাচ্ছেন না। তবে আমাদের এই মেসটা তো আমাদেরই পরিষ্কার করতে হবে, বাইরে থেকে কেউ এসে তো করবে না। সো আমার মনে হয় আপনারা যদি দেশে আসেন, আমরা যদি সবাই একসাথে কাজ করি, ন্যাচারালি আগামী জেনারেশন উইল লুক ফরওয়ার্ড টু গো ব্যাক টু দ্য কান্ট্রি। সো যেই ফ্রাস্ট্রেশন আপনাদের আছে, এই ফ্রাস্ট্রেশন আপনারা একদমই রাখবেন না। আপনারা আসবেন, ইনশাল্লাহ পড়াশোনা শেষ করে দেশে আসবেন, আমরা একসাথে কাজ করব। নট নেসেসারি আপনাদের পলিটিক্স করতে হবে, যেই সেক্টরে আছেন সেই সেক্টরে ভালো করে কাজ করবেন, ল অ্যাবাইডিং সিটিজেন হবেন, আমরা আমাদের মতো কাজ করব অনেস্টি, ডেডিকেশন, ভিশন নিয়ে। ইনশাল্লাহ উইল মেক ইট আ বেটার বাংলাদেশ ফর দ্য নিউ জেনারেশন। আর এয়ারটেল নিয়ে আপনি যে কথা বলছেন, আমি একটু সিম্পল বলে দিই। অফকোর্স আমরা চাই ফরেন ইনভেস্টমেন্ট এই দেশে আসুক, অনেক বড় বড় কোম্পানি আসুক, কিন্তু আমাদের দেশের আইন মোতাবেক আসুক। আমাদের দেশের আইন মোতাবেক আসতে হবে। যদি আইন মোতাবেক না আসে তাহলে প্রথম থেকেই যদি গলত থাকে তাহলে আমাদের ইন্টেনশন থাকে। আর এয়ারটেল বলেন, গ্রামীণ বলেন, এদের বলেন, এরা কিন্তু কোনো ইন্ডাস্ট্রি না, এরা 3000 4000 ছেলেমেয়ের চাকরি হয়, কিন্তু এরা কিন্তু 1000 কোটি টাকা নিয়ে যায়। হ্যাঁ, ইটস নট লাইক এ ইন্ডাস্ট্রি যেটাতে আপনি অনেক কাজ করবেন, অর মাইক্রোসফট অর সামথিং লাইক দ্যাট। এটা কিন্তু টেলিফোন কোম্পানি, যেটার আমি কিন্তু নট এগেইনস্ট এয়ারটেল অর গ্রামীণ অর এনি আদার কোম্পানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখুন যে গ্রামীণের ভিআইপি বা অন্য কারো ভিআইপি করার জন্য ফাইন করা হচ্ছে, কিন্তু লোকাল কোম্পানি পিএসটিএন, র্যাঙ্কস টেল, পিপলস টেল বা অন্যান্য টেল, সেগুলি ভিআইপির জন্য লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হলো। অথচ সেগুলি কিন্তু আমাদের লোকাল ইনভেস্টমেন্ট ছিল, একজন 200 কোটি টাকা ইনভেস্ট করেছে, সেখানে হাজার হাজার ছেলে পেলে চাকরি করার সুযোগ ছিল। I am not talking in favor of Grameen or Airtel. আমার কথা হলো আমার দেশে তুমি ফরেন ইনভেস্ট করবা, নো প্রবলেম, বাট আমার দেশের যে আইন সেটা মেনে তুমি ফরেন ইনভেস্ট করবা, and you are more than welcome. Okay, I hope I answered your question. থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সাথে। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।